এখন পর্যন্ত রামগতি কমলনগরের মানুষ আমাকে কখনোই পরাজিত করেন নাই। তাদের কাছে আমার অনেক কৃতজ্ঞতা, তাদের কাছে আমার জন্ম আজন্মের ঋণ। এই কারণেই বাংলাদেশের মানুষ আমাকে এখন চেনে। প্রিয় দর্শক, আমরা এসেছি লক্ষ্মীপুর রামগতিতে। আজকে আমরা আলাপ করব লক্ষ্মীপুর সংসদ ও জনগণ। আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জনগণের কাছে ইতিমধ্যে উপাধি পাওয়া সুপ্রিম লিডার, লক্ষ্মীপুরের মানুষের আস্থা ও ভালোবাসার নাম জনাব ABM আশরাফুদ্দিন মিজান। আপনাকে বীর চট্টলা টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনি কেমন আছেন? আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। 1972 এর সংবিধানে বলা আছে, রাষ্ট্রের মূলনীতি হবে মানুষের অর্থনৈতিক মুক্তি। লক্ষ্মীপুরের সেই জেলে যে রাত জেগে মাছ ধরে, তার ঘরে সেই মুক্তি কবে পুষাবে? হুইপ এবং জনগণের প্রতিনিধি হিসেবে আপনার ভূমিকা কি? আপনাকে ধন্যবাদ। প্রথমে হলো যে আমি আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আমি একটু প্রচার বিমুখ মানুষ, কিন্তু আপনি কমলনগরের ছেলে, আমার রামগতির বাড়িতে আপনি চলে এসেছেন, অতএব আপনার সাথে দুটি কথা তো বলতেই হবে। আপনি আমার ভোটারও, আপনার সাথে কথা না বলে আমার উপায় নেই। তো আপনাকে ধন্যবাদ, আপনি এত দূর থেকে এসেছেন, চট্টগ্রাম থেকে এসেছেন। আমি যেটা বলতে চাই, এই আমাদের প্রথম হলো, আমি তো সংসদ সদস্য। এই মাটি থেকে, এই মেঘনার পারে একসময় একটা দ্বীপ ছিল, আইল্যান্ড ছিল। এখানে প্রথম 54 সালের যুক্তফ্রন্টের যে নির্বাচন, সে নির্বাচনে বিজয় লাভ করেছিলেন কমিউনিস্ট আন্দোলনের সারা উপমহাদেশের অন্যতম নেতা মরহুম মোহাম্মদ তোহা। তার বাড়ি ওই রামগতিতে, বর্তমান কমলনগর উপজেলা। এখানে জনাব আসম আব্দুর রব সাহেব জন্মগ্রহণ করেছেন। এখানে অতীত যশোর সিএসপি বিএনপির কান্ডারি ছিলেন জনাব আব্দুর রব চৌধুরী সাহেব, উনি জন্মগ্রহণ করেছিলেন। এখানে অনেক বড় বড় মানুষ, পাকিস্তান আমলে NSF এর সারা পাকিস্তানের নেতা মরহুম জমির আলী সাহেব এখানে জন্মগ্রহণ করেছেন। এখানে আব্দুল মালিক সাহেব PCS, মোস্তাফিজুর রহমান সাহেব, ওনারা জন্মগ্রহণ, একাডেমিক মানুষ ওনারা। তো আমার সৌভাগ্য হয়েছে এই মাটিতে জন্ম নেওয়ার। এটাই আমার জন্মের বাড়ি। এই ঘরেই, পাশের ঘরেই হয়তো আমি জন্মগ্রহণ করেছি। আমি এই মাটিকে ভালোবাসি, এই মানুষকে ভালোবাসি। এই মানুষকে ভালোবাসার ফলেই আমার কোনো মানে খুবই কম আত্মীয় স্বজন আমার। আমি একদম একা মানুষ ধরতে গেলে। রব্বুল আলামিন আমাকে সাহায্য করেন বলেই আমি রাজনীতি করি। এই মানুষগুলি, এই প্রান্তিক মানুষগুলি দীর্ঘদিন 27 বছর আমি MP আছি, মাঝখানে 10-12 বছর ছিলাম না, কারণ 9 পার্লামেন্ট I was the member of the parliament. I was the standing committee chairman at that time. So আল্লাহ এবং জনগণের সাহায্যে এখানে বারবার নির্বাচিত হয়েছি। এই বড় বড় মানুষগুলির সাথে আমি নির্বাচন করার সুযোগ হয়েছে, জয়লাভ করার সুযোগ হয়েছে। এখন পর্যন্ত রামগতি কমলনগরের মানুষ আমাকে কখনোই পরাজিত করেন নাই। তাদের কাছে আমার অনেক কৃতজ্ঞতা, তাদের কাছে আমার জন্ম আজন্মের ঋণ। এই কারণেই বাংলাদেশের মানুষ আমাকে এখন চেনে। তা আমি যেটা বলতে চাই, এখানকার প্রধান সমস্যা হলো নদী ভাঙা। নদী ভাঙার কবলে আমরাও, আমাদের বাপ দাদারা নদী ভাঙা। এই বাড়িরও মাত্র এখন 300 মিটারের মধ্যে, 100 মিটারের মধ্যে কিন্তু নদী। এতদিন ভেঙে যাওয়ার কথা ছিল। 5ই আগস্টের পরে মনে হয় পানি প্রকৃতিও আমাদেরকে সাহায্য করতেছে। আগে যেভাবে ভাঙতো, এখন আর সেভাবে ভাঙে না। এদিকে নদী ভাঙার যে বাঁধের যে কাজ, সেটা খুব ধীর গতি ছিল। আমরা যখন আসলাম ক্ষমতায়, ধরেন ষষ্ঠ ক্ষমতায়, এখন মাত্র 5 মাস চলছে। মোটামুটি আমরা অর্গানাইজ করার চেষ্টা করতেছি। এই মাত্র কাজের, এই যে এত বড় কাজ রামগতি এবং কমলনগরের 61 কিলোমিটার, তার মধ্যে 31.79 কিলোমিটার হলো বেড়িবাঁধ, কিন্তু এর মাত্র এখন পর্যন্ত 25% হয়েছে, আজকে 6-7 বছর।
আমরা চেষ্টা করতেছি অর্গানাইজ করার জন্য। আমাদের জেলেরা আছে, তারা মাছের অবস্থা তো আপনারা বুঝেনই। আমরা যেহেতু ঠিকভাবে আমরা আমাদের নাগরিক সমাজও আমরা আমাদের দায়িত্ব পালন করি না, এবং জেলেদের জন্য সরকারের এত ধরনের প্রণোদনা ভর্তুকি থাকার ফলও ঠিক মতো তাদের হাতে পৌঁছে নাই বলে, এবং তাদেরকে মোটিভেশন দেওয়া হয় না বলে, লিডারশিপ যারা ছিলেন, সামাজিক নেতৃত্ব, সিভিল সোসাইটি, সাংবাদিক বন্ধুরা, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, ওনারা সকলে একটা দায়সারা গোছের কাজ করেছেন বলে জেলেদের মধ্যেও মোটিভেশন হয় না। তো ফাইনালি ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি। আমাদের তো এখনো মানে শুরুই হলো এই মাত্র। আমরা যেহেতু যে মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত, মানুষের ইনসাফ এবং মানুষের প্রতি যে অধিকার, মানুষের রাষ্ট্রের প্রতি, সেই ধরনের একটা রামগতি কমলনগর প্রতিষ্ঠায় আমার ভূমিকা থাকবে। আর রাষ্ট্রীয়ভাবে আমাদের কিন্তু 71, 90 এবং সর্বশেষ এই বর্ষা বিপ্লব, যেটা আমরা জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলন বলি, এখানে আমাদের ছেলেরা বুকের রক্ত দিয়ে কৃষক, শ্রমিক, সাধারণ কর্মজীবী মানুষ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিশাল ভূমিকা ছিল। আমাদের স্কুল কলেজে স্কুলের ছেলেরা মেয়েরা নিজের বুকের বুতম খুলে দিয়ে ফ্যাসিস্টের গুলিকে বুকে আলিঙ্গন করে নিয়েছেন। অতএব তাদের যে ঋণ, সেই ঋণই হলো একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট, ইনসাফ এবং হকের রাষ্ট্র, এবং সর্বোপরি মানুষের যে সামাজিক মূল্যবোধ, সেই মূল্যবোধকে প্রতিষ্ঠিত করা। আমার নেতা জনাব তারেক রহমান সেই প্রচেষ্টাই উনি ওনার নিজে এবং রাষ্ট্রের মধ্যে প্রতিফলন ঘটানোর জন্য একটা সেতু বন্ধনের চেষ্টা করতেছি। একটু যদি আমরা যোগ করি যে মাদকের বিরুদ্ধে আপনাদের দৃঢ় করেন। আমরা জানি মাদক একটি পরিবার বা সমাজের কিছু অংশকে ধ্বংস করে, বা একজন দুর্নীতিবাজ 20 কোটি মানুষের আমানতকে ধ্বংস করে। দুর্নীতির বিরুদ্ধে আপনাদের টলারেন্স কি, সেটা আমরা জানতে চাই। না, আপনি আমাদের 31 দফা সংস্কার প্রস্তাব, যেটা বা আমার নেতা তারেক রহমানের দৈনন্দিন লাইফ স্টাইলটা দেখেন না। আমাদের প্রধানমন্ত্রীর অফিসের খরচ হলো আনলিমিটেড, সবসময় ছিল এটা। আপনি শুনলে আপনার মাধ্যমে দেশবাসীকে আসলে জানাতে চাই না, কারণ সুন্দর তো আস্তে আস্তে, সুন্দর কিন্তু নিজেই তৈরি হয়। চাঁদ বলে না আমাকে দেখো, আমরা সবাই চাঁদকে দেখি। তবু একটা দুটো এক্সাম্পল আমি দেই। আমি জাতীয় সংসদের হুইপ, আমার বন্ধুরা আছে, হুইপ আছেন, আরো আমাদের চিফ হুইপ মহোদয় আছে। আমার নেতা তারেক রহমান ইজ দ্য লিডার অফ দ্য হাউস, দুই পক্ষের নেতা। এটা একটা বাংলাদেশের মানুষকে আমি বলতে চাই। লিডার অফ দ্য হাউস হলো সরকারি দল, বিরোধী দল, দুই পক্ষের নেতা। অপোজিশন লিডার হলো অপোজিশনের নেতা। ঠিক ওই ভূমিকাটাই রাখতেছেন উনি। আমাদের জাতীয় সংসদের প্রথমে আসে উনি চেক করে দেখেন এসির কত ডিগ্রিতে চলতেছে। আমাদের প্রধানমন্ত্রীর অফিসের লাঞ্চের প্যাকেট হলো 150 টাকা, জাতীয় সংসদে আমাদের টিফিন হলো 50 টাকা অনলি। তো ওনার নিজস্ব দেখেন আজ পর্যন্ত একটি পতাকা লাগানে, ওনার গাড়ি বহরটা দেখতেছেন, ওনার সফর সঙ্গী দেখতেছেন। মালয়েশিয়াতে ওনার সাথে যিনি গিয়েছেন, তিনি কিন্তু চায়না যাওয়ার কথা, তিনি আর চায়না যান না, ওনার দরকার নাই চায়নাতে, কারণ একই ফ্লাইট ছিল। কিন্তু আবার যিনি চায়না যাবেন, ওনাকে উনি মালয়েশিয়া নেন নাই, কিন্তু বলছে তুমি এখান থেকে চায়না চলে যাবে। এগুলো এই মুহূর্তে মানুষ বুঝতে সময় লাগবে। আমি বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, যিনি সৃজন হয়ে আসছেন লন্ডন থেকে, একটা রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে যিনি নেতৃত্ব দিবেন, তিনি আগে নিজেকে সংশোধন করতে হয়, নিজেকে পরিচালিত করতে হয়, নিজেকে তৈরি করতে হয়। আমার নেতা তারেক রহমান নিজেকে তৈরি করে এসেছেন। বিশ্বাস করি বাংলাদেশের মানুষের আশা পূরণ হবে। আপনাকে ধন্যবাদ। বিএনপিও গণতন্ত্র নিয়ে 1991 সালে বিএনপির হাত ধরে এই দেশে সংসদীয় গণতন্ত্র ফিরেছিল। আজ 34 বছর পর মানুষ আবার ভোট, ভাত আর বয়হীন রাত চাই। বিএনপির কিভাবে মানুষের সে আস্থা আবার ফিরিয়ে আনবে? আপনার আগামী দিনের রোডম্যাপ কি? না, আমার তো ব্যক্তিগত কোনো রোডম্যাপ নাই। আমি আমার দলের ম্যানিফেস্টো অনুযায়ী চলি। আমার দলের নেতা এবং আমার দলের স্ট্যান্ডিং কমিটি, সম্মানিত স্ট্যান্ডিং কমিটি
ওনারা 31 দফা সংস্কার প্রস্তাব করেছেন। ম্যানিফেস্টো হলো আমাদের এটাই আমরা জনগণের কাছে নিয়ে গিয়েছিলাম, জনগণের কাছে ভোট প্রার্থনা করেছি। যেমন ধরেন ডেমোক্রেসি, মানুষের কথা বলার অধিকার। গতকালকের কথা, 27 তারিখে আমি ইসলামী ব্যাংকের কমলনগরের একটা গ্রাহক সভাতে বক্তৃতা দিয়েছি। আমি মিন করতে চেয়েছি এক ধরনের, কিন্তু আমি আমার যারা ইসলামী ব্যাংকের যে সমস্ত চাকরিচ্যুত বা চাকরিরত বন্ধুরা, ভাইয়েরা, বোনেরা আছেন, জিনিসটা কিন্তু মিন করেছে যে ওনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, ওনারা দুঃখিত হয়েছেন, ক্ষোভ প্রকাশ করেছেন। আমি কিন্তু ফেসবুকে খুব অ্যাক্টিভ না, আমি ফেসবুক চালাইও না, হয়তো ইলেকশনের সময় অ্যাডমিনরা চালিয়েছে। প্রথম আমি কিন্তু ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি, কথা বলেছি, অনেকে আমাকে ফোন করেছে। আমি বলেছি আমি তো হক এবং ইনসাফের লোক, এবং আমি তখনই জানার চেষ্টা করেছি যে যদি আমার মিনিংটা যদি ব্যাড ইনফরমেশন যায় এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যদি ওটাকেই মনে করে যে না উনি আমাদেরকে আঘাত করেছে, আমি সাথে সাথে ক্ষমা প্রার্থনা করেছি। আমি বলেছি আমি তাদের পক্ষে কথা বলবো যারা সঠিক আছে। বাংলাদেশ ব্যাংক অলরেডি তাদের জন্য কমিটি করেছে, তাদের নিয়োগ নিয়ে, প্রক্রিয়া নিয়ে, কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেইকার মধ্যরাতে আমি স্ট্যাটাস করেছি। আমি বলেছি না, এটাই গণতন্ত্র, আপনি ভুল করতে পারেন, বা আপনার ক্রাউড যেটা বুঝে, জনগণ যদি আপনি বলতেছেন ভালোভাবে কিন্তু জনগণ বুঝেছে না এটা ঠিক না, কিন্তু সেটাকেই মানতে হবে। এবং তারেক রহমানের দল, খালেদা জিয়ার দল, আমরা যা তাদের এমপিরা আছে বা আমাদের নেতৃবৃন্দ আছে, যে কোনো টাইমে আমাদের জনগণ যেটা বুঝেছে আমরা সেটাকেই মেনে নেব, এটাই ডেমোক্রেসি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু এই ডেমোক্রেসি, এই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন। আমরা সবাই সেই লক্ষ্যে কাজ করব। জি, ধন্যবাদ। প্রবাসী ও রেমিটেন্স নিয়ে লক্ষ্মীপুরের প্রতিটা ঘরে একজন না একজন প্রবাসী আছে, আর রেমিটেন্স পাঠাই, দেশের অর্থনীতি বাঁচাই, অথচ এয়ারপোর্টে তারা হয়রানির শিকার হয়। সংসদে দাঁড়িয়ে আপনি প্রবাসীদের সম্মান ফিরিয়ে দিতে আপনার পরিকল্পনা? না, এটা তো আপনি ইতিমধ্যে জেনে যাবেন। আমাদের যে প্রবাসী কার্ড আমরা পাইলট প্রজেক্ট শুরু করেছি, সেখানে কি কি সুবিধা পাবে, 10 ধরনের সুবিধা পাবে ওনারা। আপনি যেটা বলছেন সঠিক, যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা তাদের প্রতি আমি সেদিনও ব্যাংককে যাওয়ার সময় এয়ারপোর্টে দেখলাম, আমি বিমানমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, আমি প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি। আমি বলেছি যে এই যে ইনডিসিপ্লিন এখনো, এটাকে অতি দ্রুত ডিসিপ্লিন করে ফেলতে হবে। কারণ এয়ারপোর্ট হলো একটা দেশের আয়না, কিন্তু একটা বিদেশি এসে যখন এয়ারপোর্টে নামে সেখানে যদি ডিসিপ্লিন না থাকে তাহলে কিন্তু দেশেরও ক্ষতি হয়, দেশের সম্বন্ধে একটা মিস ইনফরমেশন, রং সিগন্যাল যায়। আর আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা তারা তো আসলে অত লেখাপড়াও জানে না, তারা যদি সহযোগিতা না পায়, যে জন্য আমার নেতা তারেক রহমান এই প্রবাসী কার্ড চালু করেছেন, এবং এর মাধ্যমে তারা 10 ধরনের সেবা পাবেন। আমি বিশ্বাস করি দেখবেন আগামী 6 মাস পরে আপনি ইনশাল্লাহ এই ধরনের প্রশ্ন অবতারণা করা খুব কঠিন হয়ে যাবে। আমার একটি প্রশ্ন, আসলে যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদে কি যন্ত্রণা। আমি একজন নদী ভাঙ্গা, আপনি জানেন, আপনি আমার বাড়ি, আমার মসজিদ, মাদ্রাসা সবকিছু, বাট এই যে আমরা আপনার ভোটার, আজকে শুধু চিটাগং, কেউ এখান থেকে ঢাকা, বিভিন্ন জায়গাতে বাড়ি ঘর বাসা বেঁধেছে। এই যে একটা যন্ত্রণা, এটা আপনি একজন পার্লামেন্ট মেম্বার হিসেবে আপনার হৃদয়ে কি রক্তক্ষরণ হচ্ছে না? আপনি আমার দাদার বাবা হলো হাজী হাকিমউদ্দিন, উনি ছিলেন ভোলা, 3বার ওখানে বাড়ি ভাঙছে। তারপর ওনার ছেলেকে নিয়ে চানমিয়া হলাদার এক ছেলে নিয়ে আসছে এখানে, এই যে চট্টগ্রাম গ্রাম, এই জায়গায় এটা চর ছিল, এখানে এসে উঠছে। এরপরে আবার ভাঙছে, এই আমার সামনে যারা দাঁড়িয়ে আছে প্রত্যেকের বাড়ি ভাঙা। অবশ্যই আপনার যে বেদনা, আপনাদের বাড়িতে আমি গিয়েছিলাম 2001 সালে আপনাদের যখন এই কদীপপুরের হাটের সব রাস্তা আমরা পাকা করেছিলাম বিএনপির আমলে। অনেক কষ্ট আমার, অনেক বেদনা এবং এই দুঃখ আমি বুঝি, কিন্তু কারণ নদী ভেঙে গেলে না কিছু থাকে না। হয়তো লেখাপড়া করাতে কিছুটা আমরা এখন কোন রকম জীবন যুদ্ধে যারা একটু লেখাপড়া করেছে ওরা হয়তো বেঁচে আছে, বাকিরা কিন্তু ধনী লোকেরাও এখন বেড়ির পাশে থাকে। এই যন্ত্রণা কিন্তু আমি বুঝি, এই অনেক কষ্টের, অনেক বেদনা। হুইপ মানি দলকে টানা আর এমপি মানি মানুষকে টানা,
ক্ষমতার চেয়ারে বসে কিভাবে মাটির গন্ধটা ধরে রাখবেন? লক্ষ্মীপুরের যে ছেলেটা আজ রাজনীতি করতে চায় তাকে আপনার এক লাইন উপদেশ কি হবে আগামী দুদিন? হুইপ হুইপ সম্বন্ধে একটা ধারণা থাকা উচিত। হুইপটা হলো যে হুইপিং হলো যে আপনার দলের মেম্বার অফ দ্য পার্লামেন্ট যারা থাকবেন, সংসদ নেতার যে ইনস্ট্রাকশন সেটা যেন অক্ষর অক্ষরে পালন হয়। রুলস অফ প্রসিডিউর এবং আর্টিকেল, সংবিধান এই অনুযায়ী পার্লামেন্টটা চলবে, সেখানে স্পিকার মহোদয়কে সহযোগিতা করা। এট দ্য সেম টাইম অপোজিশন যে থাকবে, অপোজিশনের সাথে একটা সেতু বন্ধন করা। এক কথা বলতে গেলে লিডার অফ দ্য হাউসের যে ভিশন, সেই ভিশনটা টোটাল সংসদের মধ্যে প্রতিফলন ঘটানো এবং বাংলাদেশের মানুষ যেন রিয়েল সিগন্যাল পায়, নাম্বার ওয়ান। নাম্বার সেকেন্ড হলো রাজনীতি করতে হলে যেটা করা উচিত, যেটা ছাত্র রাজনীতি করবে ছাত্রদের সমস্যা নিয়ে, ন্যাশনাল পলিটিক্স নিয়ে, জাতীয় স্বার্থে, জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইথিক্স, নৈতিকতা, এগুলো নিয়ে রাজনীতি করবে। তারপরে সে কর্মজীবনে ঢুকবে, তারপর সে জনরাজনীতি করবে। আমাদের এখানে সমস্যা হলো ছাত্র রাজনীতি থেকে সরাসরি জনরাজনীতিতে চলে যায়। ছাত্র রাজনীতি সরাসরি যদি আপনি জনরাজনীতিতে যান, এই যে মাঝখানে যে আপনার পরিবার, আপনার আয়ের উৎসটা ঠিক থাকে না। সেই জন্য আপনি প্রথম ছাত্র রাজনীতি করতে হবে, এটা আপনার এটা একটা প্ল্যাটফর্ম। তারপর আপনার কর্মজীবনে 5, 7, 10 বছর করে আপনি জনরাজনীতি যখন আসবেন, তখন রাজনীতির যে মানুষের জন্য যে কাজ, সেই কাজ আপনি সঠিকভাবে করতে পারবেন। এটাই হলো সকল ছাত্র সমাজের প্রতি আমার আহ্বান এবং অনুরোধ। প্রিয় দর্শক, আমরা জানি হাটবাজার নদীখাল, সুপারি নারিকেল তাল, বাঙ্গাগড়ার চূড়াবালি, বাড়ি আমার নোয়াখালী রামগতিতে ঠিকানা আমার, চিরকালই থাকে সেটা বসন্তের বাহার। আর আমরা আজকে আমাদের বসন্তের উজ্জ্বল নক্ষত্রের সাথে সুদূর চিটং থেকে আমরা এসে ওনাকে পেয়ে আমি খুবই আনন্দিত। জাতীয় সংসদে বীরের মতো জুলাই যোদ্ধাদের ভাষণ দিয়ে যিনি ইতিমধ্যে চট্টগ্রাম না শুধু বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকোটায় বসেছেন, সে আর কেউ নেই, আমাদের রামগতির গৌরব, আমাদেরই অহংকার, আমাদের শ্রদ্ধেয় এমপি ABM আশরাফুদ্দিন নিজান ভাই। আমি আমার বীরচট্টলা টেলির পক্ষ থেকে তাকে আবার অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা। এবং আপনার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের প্রতি আমার অনুরোধ, আসুন আপনারা এই গণতান্ত্রিক সরকার, এই মজলুমের সংসদ আপনারা সুযোগ দেন, সময় দেন, সবাই আমরা ধৈর্য রাখি। কারণ আমাদের ঘাড়ের কাছেই কিন্তু ফ্যাসিস্টের নিঃশ্বাস, আমাদের ঘাড়ের কাছেই কিন্তু এখনো হুমকি। অতএব আপনারা আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং ঐক্যবদ্ধ জাতি বাঙালির সূর্য বীর্য আছে। এই জাতি আমরা গণতান্ত্রিক পরিবেশ, মানুষের আকাঙ্ক্ষিত যে বাংলাদেশ, এবং সবার উপর আমার নেতা তারেক রহমানের যে আকাঙ্ক্ষিত বাংলাদেশ, সবার উপরে বাংলাদেশ, বাংলাদেশ ফার্স্ট যে কথা উনি বলেন, সেই লক্ষ্যে যেন আমরা সরকার, বিরোধী দল, সুশীল সমাজ, সাংবাদিক এবং সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ সকলে আমরা একসাথে কাজ করলে অভিষ্ট লক্ষ্যে পুষতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel।